সামাজিক সুরক্ষা খাত ও ফ্যামিলি কার্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার পিটিইআরসি চেয়ারম্যান মাজিদুল হক। জনাব মাজিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি সময়ের বাণিজ্যে। একটা সুখবর দিয়ে আসলে আমরা শুরু করতে চাই যে এই যে ফ্যামিলি কার্ডের এটা বাস্তবায়ন হবে সামাজিক সুরক্ষা খাতের জন্য, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং যদি বলতেন যে প্রসেসটা যেই প্রসেসে এটা করা হচ্ছে, বাস্তবায়ন করা হচ্ছে, সেটা কি ঠিক আছে কিনা? দেখেন যে এটা খুব ভালো একটা উদ্যোগ এবং এটা রাষ্ট্রের কল্যাণ নিহিত রয়েছে এটার ভিতরে। কেন? তার কারণ হচ্ছে যে দেখেন যে 2022 সালের পরপরই কিন্তু আমাদের উচ্চ মূল্যস্ফীতির ভিতর দিয়ে বাংলাদেশের জনগণ দিন পার করছে। উচ্চ মূল্যস্ফীতি থাকার কারণে যে হারে মূল্যস্ফীতি বেড়ে চলেছে 23 সালের পর থেকে, সে হারে মজুরি হার বাড়ে নাই। সুতরাং মানুষজন দরিদ্র হয়ে পড়েছে। মানুষের যেটা আয় থেকে মানুষের ব্যয় বেশি। তাহলে এই যে মানে মানুষের দারিদ্র্যের হার যে বাড়লো বা দিনে দিনে দরিদ্র হয়ে পড়ছে, তার এইটার যে একটা আমি বলবো যে সেফটি নেট, সেই সেফটি নেটটা কোথায়? সেই সেফটি নেটটা হচ্ছে সরকারের পক্ষ থেকেই আপনার দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং যে কোনো একটা কর্মসূচির মাধ্যম দিয়েই তো মানুষের পাশে দাঁড়াতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাংলাদেশে আছে, এখন 95টা চলছে 23টা মিনিস্ট্রির আন্ডারে, এটা চলমান। বাট নতুন সরকারের একটা নির্বাচনী অঙ্গীকার কিন্তু ছিল যে আপনার দরিদ্র মানুষদেরকে আসলে ভালো রাখা এবং সামাজিকভাবে তারা যেন খুব সামাজিক সুরক্ষা দেওয়ার একটা প্রতিশ্রুতি ছিল। সেই তার অংশ হিসেবে কিন্তু সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে এবং এই ফ্যামিলি কার্ডের আপনার প্রতিজন এখন 2500 টাকা করে পাবে এবং এটা আপনার নারীদের একটা এম্পাওয়ারমেন্টও বাড়বে, কারণ এটা তো নারীদেরকেই দেওয়া হবে, এই কার্ডটা নারীদেরকেই দেওয়া হবে, তাই না? সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে এখন বর্তমান যে বাস্তবতা, যে দারিদ্র্যের হার, যে মূল্যস্ফীতি, এর এই মানে এটাকে আপনাকে বিট করার জন্য, এটাকে ব্যাটেল করার জন্য দরিদ্র মানুষদেরকে তো আপনাকে যুদ্ধ করে চলতে হয়। তাহলে সেই যুদ্ধটা থামানোর জন্য কিন্তু আসলে এই হয়তো শুধুমাত্র এই টাকাই চলবে না, কিন্তু এই টাকা আসলে তার চলাটাকে ত্বরান্বিত করবে, ভালো থাকবে, তাকে ভালো থাকার সে সরকার ব্যবস্থা মানে চেষ্টা করছে। আরেকটা দিক হলো যে সরকারেরও তো একটা ক্যাপাসিটি দরকার আছে, কারণ আমার রাজস্ব আয় খুবই কম বাংলাদেশে। আমরা যে রাজস্ব আয় করি সেটা হচ্ছে যে আপনার রিগ্রেসিভ ট্যাক্স বলেছি, যারা আয় করছে, যাদের সম্পদ বাড়ছে, তাদের থেকে আমরা ট্যাক্স নিতে পারছি না। সুতরাং আমরা ট্যাক্স নিচ্ছি কিন্তু আমরা ভ্যাটের উপরেই ডিপেন্ড করছি, আমদানি শুল্কের উপরে ডিপেন্ড করছে। সুতরাং এই অর্থ বছরে তো 26-27 অর্থ বছরে তো সরকারকে 6,95,000 কোটি টাকা ইনকাম করতে হবে। সুতরাং এখনো তো ইনকাম করেনি সরকার, তার আগেও তো ফ্যামিলি কার্ড সরকার ইন্ট্রোডিউস করা শুরু করেছে, তাই না? সুতরাং সরকার একটা কিন্তু আমি বলবো যে একটা সাহসী উদ্যোগ গ্রহণ করেছে। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়ে গেছে। প্রতি বছর আমাদের ঋণ পরিশোধ করতে হবে $4 বিলিয়ন $5 বিলিয়ন, তাই না? সুতরাং একটা বহুমাত্রিক চ্যালেঞ্জের ভিতরে যে দরিদ্র মানুষদেরকে যে ভালো রাখার যে একটা চেষ্টা, এটা একটা ভালো উদ্যোগ সরকারের। আচ্ছা, 80,000-এর মতো তো দেয়া হয়েছে এবং এই বছরের মধ্যে 40 লাখে সেটা 40-42 লাখ এটা দিবে, 40-42 লাখ মানুষ পাবে এবং মানে ফাইনালি যেটা 2 কোটি মানুষকে এই কার্ডের আওতায় আনা হবে। তবে একটা বিষয় হলো যে ফ্যামিলি কার্ড যে দেওয়া হচ্ছে, আপনি প্রবাসী কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, এটা ব্লেসিং ফর দেম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে আমার জন্য অপব্যয় না হয়, আমার জন্য অপচয় না হয়, আমার জন্য পরিচালন ব্যয়টা আমাদের যেটা জি, আমি সেই প্রশ্নটাই আসলে করতে যাচ্ছিলাম যে এই ক্রয় পদ্ধতিতে এই কার্যক্রমকে চালাতে, দ্রুত করতে 320,71,20,000 টাকা ব্যয় হবে, এটা কি কতটুকু যৌক্তিক? দেখেন যে আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের পরিচালন ব্যয়টা বেড়ে যায়। শুধু বর্তমান সরকারের সময় না, বিগত সরকারের সময়ও আমরা যেটা দেখেছি। আমাদের দেশে যেটা হচ্ছে যে আপনার ইকোনমিতে যেটা হয়েছে যে লিকেজ মডেল ডেভেলপ করেছে। লিকেজ মডেল ডেভেলপ করেছে মানে বিদ্যুৎ খাতে লিকেজ রয়েছে, গ্যাস খাতে লিকেজ রয়েছে, ব্যাংকিং খাতে লিকেজ হয়েছে। সুতরাং এই যে লিকেজ মডেল থেকে আমাদেরকে আসলে সরে আসতে হবে। তার কারণ হচ্ছে যে আমরা যদি লিকেজ মডেলকে কন্ট্রোল করতে না পারি, তাহলে তো আমার পরিচালন ব্যয় অনেক বেড়ে যাবে। তার কারণ হচ্ছে যে আমার কিন্তু মানে যে বাজেট দেওয়া হয়, সেই বাজেটের আপনার প্রথম সারির ব্যয়টা হচ্ছে পরিচালন ব্যয়, ঠিক আছে? এখন সেকেন্ড সারির ব্যয় মানে ঋণ পরিশোধ। তো সুতরাং পরিচালন ব্যয় কমানোর জন্য আমরা খুব বারবার মানে সবসময় আমরা বলছি যে অপব্যয়, পরিচালন ব্যয় বা উদ্দেশ্যবিহীনভাবে বিদেশ ভ্রমণ, এই বিষয়গুলোকে থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। এবং আবার আরেকটা কথা হলো যে খুব কম্পিটিটিভ টেন্ডার ফ্লোট করতে হবে। আমি যদি ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, আমরা যদি কার্ডই দিতে চাই,
সেই কার্ডটা তো আমার মানে কোনো সংস্থার কাছ থেকে নিতে হবে, কিন্তু আপনার কম্পিটিটিভ আপনাকে টেন্ডারের মাধ্যমে যেখান থেকে আমরা কম আমরা পাবো সেখান কম থেকে প্রাইসে পাবো। আমরা কম্পিটিটিভ মার্কেটে যদি আমরা এটা টেন্ডার ওপেন করতে পারি, তাহলে আমরা কম প্রাইসে যেন আমরা করতে পারি, এই বিষয়টা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো যে সেটা হচ্ছে যে এই যে কার্ডগুলো দেওয়া হচ্ছে, একসময় তো এটা ইউনিভার্সাল সোশ্যাল কার্ডে রূপান্তর ট্রান্সফার করা হবে, এটা সরকার কিন্তু এটা প্ল্যান করেছে 2030-এর ভিতরে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা যে এনআইডি কার্ড আমাদের আছে বা যে স্মার্ট কার্ড আছে, স্মার্ট কার্ডের সাথে এটা ট্যাগ করে দেওয়া যায় কিনা, তাহলে সরকারের আমার কাছে মনে হয় যে হাজার হাজার কোটি টাকা, শত কোটি টাকা এটা সরকার এটা সেভ করতে পারবে, এই টাকাটা সরকার অন্য জায়গায় ব্যয় করতে পারবে। সুতরাং আমরা যদি আমাদের কার্ডটা আছে, স্মার্ট কার্ড তো আছে, সুতরাং আমার ডাটাবেজে থাকবে যে উনি ফ্যামিলি কার্ড পাওয়ার ডিজার্ভ করে কিনা, ঠিক আছে, উনি বেনিফিশিয়ারি কিনা, উনি কৃষক কার্ডে বেনিফিশিয়ারি কিনা, এগুলো ডাটাবেজে থাকবে। আমি যখন এনআইডিতে ক্লিক করবো, এনআইডি নাম্বারে, তখন চলে আসবে যে উনি ডিজার্ভ করে, যাতে পরিচালন ব্যয়টা যেন কমে এবং লিকেজটাও যেন কমে, কারণ প্রত্যেকটা জায়গায় লিকেজ থাকবেই, এটা লিকেজ কখনো জিরো হয় না, ঠিক আছে, যে কোনো কাজ করতে যতটুকু কমিয়ে আনা যায়। আরেকটু প্রশ্ন করতে চাই যে সাম্প্রতিক সময়ে যে গ্যাস এবং বিদ্যুতের যে সংকটটা চলছে, এই সংকটটা থেকে আসলে কি উত্তরণের কোনো উপায় আছে? হ্যাঁ, উত্তরণের উপায় আছে, কারণ আমরা বারবারই দেখছি যে সংকটে পড়ছি, আবার কিছু স্বাভাবিক থাকছে। আমরা তো মায়ানমারের কাছ থেকে সমুদ্র সীমা বিজয় লাভ করেছি, ভারতের কাছ থেকে সমুদ্র সীমা বিজয় লাভ করেছি 2012 সালে 14 সালের দিকে। যখন আমরা সমুদ্র সীমাটা আমরা পেলাম আইনগতভাবে, সেই সমুদ্র সীমাটা কিন্তু আমরা গ্যাস উত্তোলনের কাজে আমরা ব্যবহার করিনি, কোনো ড্রিল করার জন্য আমরা অনুসন্ধান কাজ করিনি, ঠিক আছে, আপনার কোনো সার্ভে করিনি। সেই জায়গা থেকে ভারত এবং মায়ানমার গ্যাস উত্তোলন করে সেখানে চীনের রপ্তানি করেছে। সুতরাং মানে যেটা দেখা গেছে যে আমাদেরকে আমরা যে 2016-17 সালের দিকে যে পলিসিগুলো করেছি, জ্বালানি নীতি, সেই নীতিটাই করেছি তো আমদানি নীতি, এটা তো আমরা নিজস্ব সক্ষমতা বাড়ানোর নীতি আমরা করিনি। সুতরাং আমার নীতিটা আগে ঠিক রাখতে হবে, আমার এখন আমদানি নীতি থেকে বের হয়ে আমাকে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। এই মুহূর্তে যে কূপগুলো রয়েছে, যে ব্লকগুলো রয়েছে সাগরে, সেই ব্লকগুলো ড্রিল করার জন্য, গ্যাস উত্তোলন করার জন্য আমাকে খুব দ্রুত দরপত্র আহ্বান করে বিদেশি যে কোম্পানিগুলো রয়েছে তাদের কাছে আমাকে দিয়ে দিতে হবে। মানে আমদানি নির্ভর না হয়ে আমার দেশে যে নিজস্ব সক্ষমতা, আমাদের সাস্টেনেবল হয় জ্বালানি নীতিটা। কারণ আমি এখন বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছি, তাই না, আমি দেশি বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছি। আপনার বিনিয়োগের সর্বপ্রথম একটা কন্ডিশন হচ্ছে যে আমার জ্বালানি নিরাপত্তা। আমার যদি সারা রাত যদি মেশিন না চালাতে পারে বিদ্যুতের কারণে, গ্যাসের কারণে, তাহলে তো আমার কেউ বিনিয়োগ করতে আসবে না। সুতরাং ভিয়েতনামে যেটা আছে, সেটা যারা বিদেশি বিনিয়োগকারী তাদের জন্য নিরবিচ্ছিন্ন কিন্তু জ্বালানি সরবরাহ রয়েছে। বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। সুতরাং সামনের দিনে আমাদের যেটা করতে হবে, সাস্টেনেবল এনার্জি এটা ইনশোর করার জন্য আমাকে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে। কারণ বাংলাদেশে কিন্তু আপনার বাংলাদেশের সক্ষমতা আছেই, আপনার কয়লা উত্তোলন বলেন, আপনি গ্যাস উত্তোলন বলেন, এই ধরনের আপনার খনিজ সম্পদ কিন্তু বাংলাদেশে রয়েছে। শুধু টেকনোলজির অভাব, শুধু আমাদের মানসিকতার অভাব, আমাদের ইচ্ছার অভাব। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাজিদুল হক আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার PTERC চেয়ারম্যান মাজিদুল হক।